নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। ঠিক সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কী নিয়ে আলোচনা হবে আমার পেছনে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একেবারে আসরে নেমেছেন কোন্দল ঠেকাতে। তাই জন্যই পেছনে লেখা রয়েছে পেহলে পাহারাদারি বাদ মে কোন্দল জারি। কেন বললাম পাহারাদারি? তার কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দেগঙ্গায় যখন তার বক্তব্য পেশ করছেন সেই সময়তে নিজেকে পাহারাদার ছিলেন, পাহারাদার আছেন, পাহারাদার থাকবেন বলেই এক প্রকার বলেছেন। এবং এই এত কিছুর মাঝে গোষ্ঠী কোন্দল কতটা মিটল তার কারণ এরপরে এই বক্তব্য থেকে ফিরে আসবার যখন যাচ্ছেন তিনি, ফিরে আসছেন সেই সময়ের ঠিক 20 থেকে 25 মিনিট পরে আবারও কোন্দল প্রকাশ্যে। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যা রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি, যার জেরে একাধিকবার রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। দলের অন্দরে কোন্দল ঠেকাতে বিগত দিনে হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রীর শাসনে কিছুদিন সব থাকে চুপ, তারপর আবারও প্রকাশ্যে আসে ঝামেলার ছবি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে গোষ্ঠী কোন্দল ঠেকাতে আবারও একবার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চে বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকাল ঝগড়ার জন্য যদি কেউ বাড়িতে বসে থাকেন তাহলে তাকে ডেকে আনুন, আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। তৃণমূল সুপ্রিমোর দাবি, দলের মধ্যে কোনো ছোট বড় ফারাক থাকা উচিত নয়। দলীয় নেতাদের বার্তা দিয়ে তিনি বলেন, কেউ যদি ভাবেন আমি বড় নেতা হয়ে গিয়েছি, দলকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বার্তাও যে প্রভাব ফেলতে পারল না তার প্রমাণ পাওয়া গেল মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার ঠিক 25 থেকে 30 মিনিট পরেই। হাওড়ার ক্রিসমাস কার্নিভাল এবারে দ্বিতীয় বর্ষে পা রেখেছে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি অভিযোগ করেন, দর্শকদের জন্য যে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখানে পার্কিং ফি বাবদ ঘন্টায় 10 টাকা করে নেওয়া হচ্ছে। পার্কে প্রবেশ মূল্য 5 টাকা। কার্নিভালের অনুষ্ঠানে এত টাকা নেওয়া নিয়ে আপত্তি তোলেন অনেকেই। মনোজ তিওয়ারির অনুগামীরা এরপর ঝামেলা করেন। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকেও আটকে রাখার অভিযোগ ওঠে। এই গন্ডগোলের জেরে বুধবার সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় ক্রিসমাস কার্নিভাল। বিষয়টি জানার পরেই কার্নিভাল শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনরায় কার্নিভাল চালুর নির্দেশ আসতেই সুজয় চক্রবর্তী, মনোজ তিওয়ারিরা এসে পৌঁছান কার্নিভাল প্রাঙ্গণে। মন্ত্রী অরূপ বিশ্বাসও পৌঁছান সেখানে। আসেন দুই গোষ্ঠীর অনুগামীরাও। দুই পক্ষের অনুগামীদেরই অভিযোগ, মন্ত্রী অরূপ বিশ্বাস আসার পরই এক পক্ষ আরেক পক্ষের উপরে চড়াও হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মনোজের থেকে ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে যখন তিনি, অভিযোগ মনোজ তিওয়ারি তখন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করেন। ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এদিন, যদিও পরবর্তীতে দলের হেভিওয়েট নেতৃত্বের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। একেবারে আপনারা দেখলেন প্রতিবেদন থেকে যা বোঝানোর চেষ্টা করলাম, আপাতত হয়তো ট্রাইব টিভির দর্শকরা বুঝেও গিয়েছেন। বলা যেতে পারে এক প্রকার একেবারে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই গোষ্ঠীকোন্দল মেটাতে। তার কারণ আজকে থেকে এই গোষ্ঠীকোন্দল চলছে না, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসছে, সংবাদ শিরোনামে এসছে। এই বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা হবে। এই মুহূর্তে একেবারে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয়া চৈতালি ঘোষ সাহা, তৃণমূল নেত্রী, এবং একই সাথে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আনন্দ ভৌমিক, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় পীযূষ সিংহ রয়, কংগ্রেস নেতা। আপনাদের 3 জনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন গোষ্ঠীকোন্দল নিয়ে, প্রশ্ন বারবার এই গোষ্ঠীকোন্দল আর কতবার প্রকাশ্যে আসবে, মানুষের মধ্যে ঠিক কী কী বার্তা যাচ্ছে। প্রশ্ন রাখবো চৈতালি ম্যাডামের কাছে। চৈতালি ম্যাম, বিষয়টাকে কীভাবে দেখছেন? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আপনাদের সুপ্রিমো, বারবার আসছেন, একবার নয় এর আগেও অনেকবার এসছেন, একেবারে আসরে নেমেছেন গোষ্ঠীকোন্দল ঘিরে। আজ একেবারে নজিরবিহীন ঘটনা ঘটল। 20-25 মিনিট পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার আবারও কোন্দল প্রকাশ্যে। দেখুন, পরিবারের সবার প্রথমে আমি সকলকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা। ট্রাইব টিভি সকল দর্শক বন্ধু এবং আমার সঞ্চালক যে আছে তাকেও আমি জানাই, এবং আমার যে বিরোধী বন্ধু আমার সাথে আছে, বিরোধী বন্ধুরা, তাদেরকেও আমি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। সঞ্চালক আমাকে বললেন যে
এই গোষ্ঠী কন্দল আসলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি পরিবারে আপনার মা বাবা ভাই বোন সবার সঙ্গে থাকেন, হয়তো কোনো কিছু নিয়ে ছোট বড় কিছু নিয়ে হয়তো আপনাদের মধ্যে কোনো কিছু একটা ভালো মন্দ কথা কাটাকাটি হতে পারে, তাই বলে এটা গোষ্ঠী কন্দল নয়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সুপ্রিমো কখনোই আমাদের দলই এরকম একটা দল যেখানে কেউ অন্যায় করলে বা নিজেদের মধ্যে যদি কখনোই কোনো কিছু হয় তিনি কিন্তু প্রকাশ্যেই সবাইকে বকাবকি করে। তো এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি কখনোই চান না যে আমার সব সন্তানরা, তিনি চান যে সবসময় সবাই একসঙ্গে থাকুক, কেউ কখনো কারো মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হোক। এটা গোষ্ঠীকন্দল নয়। ভালো মন্দ কারো মতবাদ, আপনার সঙ্গে আমার মতবাদ পার্থক্য হতেই পারে, শুধু এটা তৃণমূলে নয়, সব জায়গাতেই আমাদের সমাজবদ্ধ জীব হিসেবে সব জায়গাতেই এটা হতেই পারে। কিন্তু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় শেখায় যে মানুষের সাথে থেকে এবং সকলের জন্য কাজ করা। তো সেটাই আমরা সেই মন্ত্রে দীক্ষিত, সেটা করতে গিয়ে হয়তো কখনো পথ চলতে গিয়ে কোনো সময় এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু তাই বলে এটাকে আপনি গোষ্ঠীকন্দল কখনোই বলতে পারেন না যে দুই গোষ্ঠী। গোষ্ঠী কাদের হয়? গোষ্ঠী হয় কোনো হিংসাত্মক প্রাণী, যে আপনি বলবেন সিংহ হোক বাঘ হোক, তাদের একটা গোষ্ঠী। এখানে গোষ্ঠীর কোনো কিছু নেই। একই পরিবারে থাকতে গেলে, একসঙ্গে থাকতে গেলে মত পার্থক্য হয়তো হতে পারে, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সবসময় এটাই শেখায়, সকলকে একসঙ্গে থাকতে হবে। বেশ, খুব ভালো কথা বলেছেন চৈতালি ম্যাম আপনিও, যে আমাকে অবগত করার জন্য আপনি কথা বললেন যে একটি পরিবারের মধ্যে বচসা হয়। খুব সত্যি কথা, পরিবার থাকলে বচসা তো হবে, একসাথে বাসন থাকলে পরে টুকোটুকিও হবে, কিন্তু প্রশ্ন হাতাহাতিটা হয় কি? না দেখুন, এখানে হাতাহাতি অবশ্যই আপনারা যেটা দেখাচ্ছেন টিভিতে, কিছু আমরা দেখাচ্ছি না, এই ঘটনাটি ঘটেছে কিছু, হ্যাঁ কিছু মিডিয়ায় দেখুন কোনো সময় হতে গেলে পরে একসঙ্গে থাকতে গেলে বিরোধ বা মত পার্থক্য হয়। এখানে আবার এরকমও তো আছেন আমাদের শীর্ষ নেতৃত্বরা সেখানে গিয়ে, কারণ নিজেদের মধ্যে কাজ করতে গিয়ে কোনো সময় মত পার্থক্য হয়, কিন্তু পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ থাকে তাদের এটাই কর্তব্য থাকে সকলকে একসঙ্গে এক জায়গায় রাখা। তো সেটাই বুঝলেন না, আমি বললাম হাতাহাতিটাও কি হয়? না, হাতাহাতি কখনোই প্রাসঙ্গিক নয়, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি না হাতাহাতি এমন কোনো কিছু হয়েছে। আপনারা বলছেন, কিন্তু প্রশ্ন এখানে বারবার যেখানে উঠছে, চৈতালি ম্যাম একই কথা বললেন যে পরিবারে থাকলে অবশ্যই বচসা হবে। খুব সত্যি কথা, যেমন একই বচসা বিজেপির ক্ষেত্রেও দেখা যায়, বারবার দেখা যায়। আনন্দবাবু, আপনার কাছে আসবো। অনুপম হাজরা থেকে শুরু করে বারবার বিভিন্ন সময় প্রকাশ্যে এসছে আপনাদেরও গোষ্ঠীকন্দল। কেউই বলতে পারবেন না যে আমাদের দলে গোষ্ঠীকন্দলটা নেই, কিন্তু প্রশ্ন এখানে সব থেকে বেশি যেটা উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আসরে নামছেন, তারপরও গোষ্ঠীকন্দল থামার সম্ভাবনা থাকছে না, যেখানে চৈতালি ম্যাম বলছেন যে একটা পরিবারে বচসা থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের যে তৃণমূল দল আছে সেটা একটা আঞ্চলিক দল, এরা কিন্তু ভারতবর্ষব্যাপী কিন্তু এই দলের কোনো কার্যক্রম নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে এদের সীমিত। তো এটা একটা পরিবার, মানে সীমিত পরিবার, ছোট্ট একটা পরিবার। এবার ছোট পরিবারে সদস্য সংখ্যা কমই আছে এদের, সেই সদস্যদেরকে এরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনাদের যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস আর হচ্ছে যেমনভাবে আপনাদের বাংলাতে পরিবারের সংখ্যাটা অত্যন্ত কম, কিন্তু আপনাদের ভেতরেও আমাকে বলতে দেন। নিশ্চয়ই বলুন। মনোজ তিওয়ারি আর অরূপ বিশ্বাস, এই যে দুটা গোষ্ঠী আপনারা দেখাচ্ছেন স্ক্রিনে, আর কি আপনাদের টিভি স্ক্রিনে দেখাচ্ছেন। তো কি হচ্ছে, ওখানে টেন্ডার নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। ওই কার্নিভাল যে চলছে আর কি, সেখানটাতে পার্কিং বা ওখানকার যে চাঁদা আদায়, বলছি ওখানকার যে চাঁদা আদায় বা হচ্ছে পার্কিং বাবদ, এবার সেই কাদের হাতে থাকবে, ওই টাকা তোলাটা কাদের হাতে থাকবে। এবার হয়তো কোনো কারণবশত মনোজ তিওয়ারির দল হয়তো পায়নি, অরূপ বিশ্বাসের দল পেয়েছে। এবার মনোজ তিওয়ারি ভাবছে তাহলে আমরা তো টাকার ভাগ থেকে কমে যাচ্ছি। আজকে দেখবেন পশ্চিমবঙ্গে সর্বত্রই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আরও আমি বলছি পঞ্চায়েত, আমাকে কিন্তু বলতে দেন, তারপরে আপনার পরে বলেন। পঞ্চায়েত ভোটের পরপরই দেখেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় তৃণমূলের যারা পঞ্চায়েতে জয়ী বা বিজয়ী যারা ছিল সবাই কিনা একটা বৈঠক করছিল। সেখানে কিন্তু বলা হয় যে তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জি কিন্তু ছবি ছিল না। সেইটা নিয়ে কিন্তু তাদের মধ্যে নব্য এবং আদি, এই দুদিনের মধ্যে আপনারাই দেখছেন যে কীভাবে এরা হচ্ছে টিভির ক্যামেরার সামনে এরা ঝগড়া করছে, বলছে যে কেন ওখানে অভিষেকের ছবি নাই। আবার পঞ্চায়েত ভোটের আগে দেখছিলেন যে নব্য তৃণমূল আপনি আপনাদেরটা দেখুন, নব্য তৃণমূলের কথা বলছিল এবং অভিষেক সমস্ত জায়গায় প্রচার করছিল যে নব্য তৃণমূলের যে কি স্লোগানটা ছিল ওদের চলছিল আর কি,
তো তৃণমূল দলটা তো মানে এদের সব জায়গাটাই গোষ্ঠীদ্বন্দ্বে একটাই কারণ, এদের ভাগাভাগির যখনই কম পড়ে যায়, যে এক গোষ্ঠী বেশি পাচ্ছে এক গোষ্ঠী কম পড়ছে, তখনই এদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে। এই যে কিছুদিন আগে দেখবেন ওনাদের সাধারণ সম্পাদক যে আছে উনি বললেন যে বয়স নিয়ে এখন ওনাদের মধ্যে চলছে, যে যারা বেশি বয়স তাদেরকে টিকিট দেওয়া যাবে না, যারা কম বয়স তাদেরকে টিকিট দেওয়া যাবে না। কিছুদিন আগে আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে দেখলাম যে যাদের স্বয়ং সেকেন্ড ইন কমান্ড তিনি পর্যন্ত বলছেন যাদের বয়স হয়ে গেছে তাদের উচিত নিজে থেকে সরে দাঁড়ানো। আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা তো আর ওখানে সরাসরি যাইনি, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি দেখেই বলতে পারছি যে ওখানে বলে যাচ্ছে যাদের বয়স হয়ে গেছে আপনাদের আর দাঁড়ানোর দরকার নেই, আপনারা অনেক যা করার করে ফেলছেন, এখন যারা নতুন তাদেরকে সুযোগ দেন। মানে যারা পুরনো যাদের যা কামাই করার করে নিচ্ছে, এখন আবার নতুনদেরকে একটু সুযোগ দেন, তারাও যাতে কামাই করতে পারে। ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখছি তো প্রতিদিন। আজকে পঞ্চায়েত ভোটের পর আপনারা দেখবেন কতজন মারা গেছে, ওনাদের প্রধানরা কতজন মারা গেছে, আমরা তো মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো মারা যাচ্ছে কেন, কি জন্য মারা যাচ্ছে? আপনি 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 নিজেদের গোষ্ঠীকন্দলটা বলুন, নিজেদের গোষ্ঠীকন্দলের কথাটা আপনি বলুন, তারপরে আপনি যেটা বলছেন বিজেপির গোষ্ঠীকন্দল কোথাও নেই, বিজেপির গোষ্ঠীকন্দল কোথাও নেই। আনন্দবাবু আসবো। পীযূষবাবু একটি কথা বললেন মাঝখানে, একেবারে এতক্ষণ ধরে হয়তো উনি বেশ বোর হচ্ছিলেন, তাই জন্য হয়তো একটা কমেন্ট করে বসেছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একেবারে কোন্দল প্রকাশ্যে। কংগ্রেসের তরফ থেকে কিভাবে আপনি প্রতিক্রিয়া দেবেন, তার কারণ এই কোন্দল শুধুমাত্র বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে শুধু নয়, আপনাদের মধ্যেও রয়েছে। কৌস্তব বাগচিকে ভুলে গেলে চলবে না পীযূষবাবু। কংগ্রেসের তো কিছু নেই। পীযূষবাবু থেকে কংগ্রেসের কি আছে না আছে আপনাদের থেকে সবাই জানে, সেটা মানুষ জানে। দেখুন কি অবস্থা, দেখুন একে অপরকে চোর চোর বলছে। পশ্চিমবঙ্গের মানসম্মানটাকে না এটা মাটিতে মিশিয়ে দিল, পশ্চিমবঙ্গের মানসম্মানটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজেকে বিশ্ব শ্রেষ্ঠ রাজনৈতিক দলের স্বীকার করে আমি চুরি করছি, কংগ্রেসের কাছ থেকে শিকার সে তৃণমূলকে চুরি করতে হয়, সে কংগ্রেস আবার তৃণমূলকে বলছে তারা হচ্ছে বিশ্ব শ্রেষ্ঠ রাজনৈতিক দলের লজ্জা। তারা নিজেকে বিশ্ব শ্রেষ্ঠ রাজনৈতিক দল বলে জানায়, তারা হচ্ছে লজ্জা আর কিছু না। তারা হচ্ছে সবথেকে বড় জাতীয় স্তরে কথা বলেন আগে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আর অধীররঞ্জনের মধ্যে বলুন, অধীররঞ্জনের কথা বলুন। আর পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা তো পোস্টারের মতো পরিণত হয়েছে, পোস্টারে পরিণত হয়েছে তো কংগ্রেস এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পোস্টারে পরিণত হয়েছে। বিধানসভায় আপনারা প্রতিনিধি পাঠাতে পারেননি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, তাও আপনাদের লজ্জা লাগে না? পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, তো প্রত্যাখ্যান করছে দেখে আপনারা পোস্টারে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা আপনারা লোক পাঠাতে পারেননি, আপনাদের তাও লজ্জা লাগে না? না, আপনি তো আরে তৃণমূলের দালালকে সেটা দিল্লিতে বেড়াচ্ছে, দিল্লিতে কারা পীযূষবাবু প্লিজ শুনে নিন একটি কথা। আপনারা তর্ক বিতর্ক করুন, তর্ক বিতর্ক করার জন্যই এই ডিবেট শো, আপনাদের অবশ্যই মত আপনারা রাখতে পারেন, কিন্তু প্লিজ বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না। প্রথম কথা, এই শোয়ের একটি ডেকোরাম রয়েছে, এমন কোনো শব্দচয়ন আপনি করবেন না যার দ্বারা অন্য কাউকে আঘাত করা হয়। প্লিজ সংবরণ করুন ভাষা, বলুন। এরা হচ্ছে তৃণমূল দল আর বিজেপি দল নিজেদের মধ্যেই মারপিট করবে, আবার এইদিকে দেখিয়ে দিবে, দেখাবে যে কংগ্রেসের মধ্যে মারপিট করছে। না 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 না, ভুল করছেন। আমাদের দলে ঘটেনি, ঘটেছে আপনাদের দলে। আপনাদের দলের লোকই আপনাদেরকে চোর চোর বলছে। এটার থেকে লজ্জার কি হতে পারে আপনারা বলুন? আপনারা সেই চোরের প্রতিনিধিদের নিয়ে একসাথে ভোটাভুটি করছেন, বিরিয়ানি খাচ্ছেন, তাদের সঙ্গে জোট করছেন। মন্ত্রীকে না না, আপনারা যে জোট করছেন সেই চোরকে নিয়ে তো আপনারা প্রচারে বেরোবেন, কি করে বেরোবেন? সাধারণ মানুষের কাছে চোরের হয়ে কি করে ভোট যাবে? ভোট যাবে চোরের হয়ে? আপনারা সেই
আপনারা যে চোরের কথা বলছেন সেই চোরকে নিয়ে আপনারা কি করে ভোট প্রচারে নামবেন? আপনারা তো জোট করতে যাচ্ছেন, আপনাদের তো দেখুন এটা হাইকমান্ডের ব্যাপার, এটা হাইকমান্ডের ব্যাপার। আরে হাইকমান্ড পশ্চিমবঙ্গের প্রচারে তো আপনাদের যেতে হবে, কিন্তু আপনাদের তো লোক বলবে যে আপনারা যাদের চোর বলছেন তাদেরকে কি করে ভোট দিব? আমরা সেটা মানবো, বলবে সেটা আমরা মানবো, ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের আসবো আপনার কাছে, আসবো চৈতালিদির কাছে, আসবো চৈতালিদির কাছে, আসবো তার জন্য আসবো চৈতালিদিকে ফটোশুট করে একসাথে বিরিয়ানি খাই। আমি বলি গোষ্ঠী কন্দল আপনারা যদি বলেন, আপনারা হাইকমান্ড থেকে ধরে নিয়ে আপনি বিজেপি বলুন, আপনি কংগ্রেস বলুন, আর আপনি হ্যাঁ আমার বিজেপি বন্ধু বললেন যে আমরা আঞ্চলিক দল, ঠিক আছে, কিন্তু আমরা খুব ছোট সংখ্যায়, এটা ঠিক, আমরা আঞ্চলিক দল, কিন্তু আজকে আপনি বলুন তো বিজেপির বৃহৎ পরিবারের মধ্যে কেন গন্ডগোল, কেন অশান্তি নিজেদের মধ্যে হচ্ছে? আজকে কে ওদের মধ্যে কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে সেটা নিয়ে একটা গন্ডগোল। প্রধানমন্ত্রী করবে সেটা বলে, আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বটা কেমন? রাহুলকে প্রধানমন্ত্রী করবে না খার্গেকে করবে, সেটা নিয়ে আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমাদের রায়গঞ্জ টিকিট না পেলে আপনারা পার্টি অফিস ভাঙেন, এর থেকে লজ্জার কিছু হয় না, বিজেপি দের জন্য এটা লজ্জার কিছু নেই, লজ্জার কিছু হয় না। কংগ্রেস শুরু করছে ভারতে, দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ করেন, বিজেপি সব সময় জানে ডিভাইড এন্ড রুল, আপনারা নিজেদের মধ্যে নিজেদেরকে মারপিট করেন, এটাকে লজ্জা জানে, ডিভাইড এন্ড রুলটা ওদের মধ্যে আছে, মারপিট হচ্ছে কোনোদিন হয়নি, কোনোদিন নেই। যৌথ পরিবার তৃণমূল আমাদের মারপিট করি না, তৃণমূল আমাদের বলে যেখানে সবাই মিলে চলতে জানে বন্দ্যোপাধ্যায় আপনি বলেন চলার শিক্ষা দেয়, তাই আমরা সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে। আপনি রাহুল গান্ধী অবধি যাচ্ছেন, আপনি আমাদের হাইকমান্ড অবধি যাচ্ছেন, আপনি নিজেদের জায়গাটা দেখুন, আপনাদের টিকিট না পেলে, আপনারা টিকিট না পেলে আপনারা পার্টি অফিস ভেঙে দেন। আপনাদের যখন জোটের বৈঠক হচ্ছে, তখন খার্গেকে বলছে যে প্রধানমন্ত্রী দাবিদার, আর তখন কংগ্রেসের বিরোধীরা যারা আবার রাহুল গান্ধীর, তারা কি বলছে যে না আমরা খার্গেকে মানবো না, আমরা রাহুল গান্ধীকে চাই। আপনারা আগে নিজের আগে ঠিক করুন। আরে হাইকমান্ডই তো ঝগড়া করছে, আরে হাইকমান্ডই তো ঝগড়া করছে, হাইকমান্ডই তো ঝগড়া করছে, রাহুলকে করবে না খার্গেকে করবে। আপনারা দলনেতা ঠিক করতে পারছেন না। বেশ 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 পীযূষবাবু, আমাদের আসবো আনন্দবাবু, আসবো আনন্দবাবু, আসবো আনন্দবাবু, আসবো বিকল্প কেউ পীযূষবাবু, পীযূষবাবু প্লিজ প্লিজ প্লিজ, পীযূষবাবু পীযূষবাবু আপনার কাছে আমার স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে, আসবো আনন্দবাবু, আসবো পীযূষবাবু প্লিজ প্লিজ প্লিজ, পীযূষবাবু আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। আপনি বলছেন যে হাই প্রোফাইল নেতাদের দিকে না যেতে, একেবারে আপনাদের দলে কোনো রকমই এরকম কোন্দল দেখা যায় না, এবং আপনি একদম সরাসরি জানালেন যে টিকিটকে ভালোবাসেন নাকি পার্টিকে ভালোবাসেন। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে মনে করাতে চাইবো, সাগরদিঘি উপনির্বাচনের কথা, বাইরন বিশ্বাসের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি, এখন সে কোন দলে রয়েছে? সে দেখুন এটাই তো ব্যাপার হচ্ছে, এটা যে আমাদের ছিল আমাদের দলেরই, এবার চলে গেছে তৃণমূলে, কেন গেছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এরাই তাদেরকে গাজার কেসে, এই অফুরন্ত ভুয়ো কেসে তাদেরকে জেলে ধমকি দিচ্ছে। চৈতালিদির কাছে আসতে হবে, তাহলে চৈতালিদির কাছে আসতে হবে। বেশ বেশ বেশ, আপনার এই উত্তর সবচেয়ে ভালো দিতে পারবে চৈতালিদি। চৈতালিদি বলুন, চৈতালিদিকে প্রশ্ন করেছি, আমি আমার চমকানো ধমকানো ছাড়া তৃণমূল পার্টি বিজেপি পার্টি ধমকানো ছাড়া কিছু করতে পারে না। উন্নয়নটাকে শুনুন, দেখুন আপনি বিজেপিকে কি বলছেন, আমার তাতে ব্যক্তিগত কিছু যায় আসে না, আমি যে দলটা করি সেটা মা মাটি, শুনতে হবে মা মাটি মানুষের দল, তৃণমূল দল, শুনুন নিজেদেরকে এইভাবে কেওয়াজ করলে কেউ কোনো কথা শুনতে পাবে না, প্লিজ দেখুন মেইনটেইন করুন, প্লিজ কেওয়াজ করবেন না, প্লিজ পশ্চিমবঙ্গকে বিভ্রান্ত করবেন না। দিল্লিতে ফটোশুট করছেন, বিরিয়ানি খাচ্ছেন, আপনারা আবার তাদের হয়ে প্রচারে যাবেন, সেই চোরের দলের আপনারা আপনাদের নিজেদের বিধায়ককে ধরে রাখতে পারছেন না। আজকে বিজেপি বলুন, আজকে প্রত্যেকটা জায়গায় বিজেপির যারা বিধায়ক এবং কংগ্রেসের বিধায়ককে আপনারা ধরে রাখতে পারছেন না, তারা উন্নয়নের জোয়ার রেখে তৃণমূল
তৃণমূলে জয়েন করছে, তাহলে পরে আপনারা ওখানে সেই জায়গায় আপনারা আমাদের দোষ দিচ্ছেন। আপনি যদি না থাকতে চান, আপনার দলে বিধায়ক না থাকতে চান, তাহলে আজকে অপ্রাসঙ্গিক কথা বলে লাভ নেই। যারা বিজেপির টিকিট থেকে জিতে আসছে যেসব বিধায়করা, তারা আপনারা ধরে রাখতে পারেননি কেন? আজকে বিজেপির টিকিট থেকে জিতে আসছে তাদেরকে ধরে রাখতে পারেননি, আজকে কংগ্রেস থেকে জিতে আসছে তাদেরকে ধরে রাখতে পারেননি। তার দায় আমাদের। মানুষ কেমন লোককে টিকিট দিয়েছিলেন? আপনাদের লয়ালিটি নেই, আপনাদের উপরে ফেসবুকতা নেই। তাহলে আজকে উন্নয়ন কাকে বলে পশ্চিমবঙ্গে? আজকে আপনারা তৃণমূলের ক্যাডার, যারা তৃণমূলের বুথ সভাপতি, মেম্বার, কাউন্সিলর, যারা বিধায়ক, যারা এমপি, তাদের আজকে বাড়িঘর দেখবেন উন্নয়ন কাকে বলে সেখানে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের রায়গঞ্জে যারা কাউন্সিলর আছে তাদের উন্নয়ন হয়েছে। আপনারা দেখবেন বিগত 5 বছর যারা সাইকেল ফেলতো আজকে তারা স্বর্গ গাড়ি ঘুরছে। উন্নয়ন কাকে বলে? আজকে কাউন্সিলর আছে রায়গঞ্জে, তৃণমূলের যারা ক্যাডার আছে তাদেরকে দেখলে বোঝা যায় উন্নয়ন কাকে বলে। বিজেপির কথা থেকে আমি সাংগঠনিক কথা, তাদের উন্নয়ন হচ্ছে। সাংগঠনিক কথা শুনতে চাই না। কারণ যারা বলে এটা আপনি ভুল কথা বলছেন। বড় বড় কথা বলবেন না, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে। আপনারা 8% আপনাদের 4% বলবেন, আপনারা পশ্চিমবঙ্গে 4% আপনাদের আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে কেন? উন্নয়নে ভোট দিচ্ছে মানুষ, লক্ষ্মীর ভান্ডারে ভোট দিচ্ছে, তাহলে সাধারণ মানুষ জনগণ ভোট দিচ্ছে। 19 হাফ বলেছিল, 21 সাপ বলেছিল, মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আপনারা যা বলছেন কথা বলে লাভ নেই। পঞ্চায়েত সমিতি, বিধায়ক, এমপি, কাউন্সিলর, তার পাশে যা তৃণমূলকে বলা, আপনাদের নিজেদের অ্যাকাউন্টে আপনাদের কি আছে দেখে তারা সাইকেলে ঘুরতো, কিন্তু এই 5 বছর দেখবেন তাদের স্পর্শ ঘুরছে। আপনাদের যেখানে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে মানুষ দূরবীন দিয়ে দেখতে পায়। বিধায়ক মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়। আপনাদের কংগ্রেসের কংগ্রেসের নেতৃত্বের বাড়িতে এত টাকা পাওয়া গেল। মানুষ যদি কংগ্রেস থেকে ভুলে যাচ্ছেন নাকি? ভোট দেয় না আপনাদের বিধানসভায়, আপনাদের জায়গা নেই, আপনাদের পঞ্চায়েতের জায়গা নেই, মানুষের উন্নয়ন যদি আপনারা করবেন, ক্যান্ডিডেট দিতে পারেন না, আপনারা ক্যান্ডিডেট দিতে পারেন না, আপনারা ক্যান্ডিডেট পর্যন্ত দিতে পারেন না। আপনাদের জন্য তাপ রাজনৈতিক শুধুমাত্র গ্রাউন্ডে বলা যেতে পারে। আসছি বেশ বিশেষবাবু, আসবো, আবারও আসবো, কিন্তু বলা যেতে পারে গ্রাউন্ড লেভেলে যে শুধুমাত্র রাজনৈতিক উত্তাপ বাড়ে তা নয়। আপনারা সেটা বুঝতে পারেন, হয়তো ট্র্যাক টিভির দর্শকরা বুঝতে পারেন যে টিভির পর্দাতেও রাজনৈতিক উত্তাপ একেবারে তুঙ্গে থাকে যখন কোনো রাজনৈতিক ডিবেট চলে, কিন্তু প্রশ্ন যখন নিজস্ব দলের উপর আসে তখন সবাইকে ডিফেন্ড করতে হয়। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, নজর রাখুন। ফিরে এলাম বিরতির পরে, আসবো তরজায় ফিরবো, কিন্তু তার আগে একটু নজর রাখতে হবে নবীন প্রবীণ সংঘর্ষ নিয়ে যে কথা বারবার উঠছে। কেন এই নবীন প্রবীণ সংঘর্ষ নিয়ে কথা উঠছে? বলা যেতে পারে ঠিক কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জির করা, একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির করা একটি মন্তব্যকে ঘিরে বেশ রাজনৈতিক বিতণ্ডা শুরু হয় তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে, এবং তারপরে সেখানে একেবারে কটাক্ষ করতে ছাড়ে না বিজেপি থেকে শুরু করে বাকি বিরোধী দলেরা। ঠিক কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি একবার শোনায়, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। আলাদা করে তৃণমূলকে যারা আখ্যা দিতে চাইছে, নতুন তৃণমূল মানে এই না যে যাদের বয়স 20, 22, 25, 26, 30 অনেকের দল, তবে অনেক বর্ষীয় নেতাদের দরকার প্রয়োজন। মানুষের স্বার্থে আমার
থেকে নিজেদের হয়তো ক্ষমতা ব্যক্তিগত করে রাখার জন্য আজকে এই জায়গাগুলোকে হেরেছে। এই সংসদের মধ্যে 6 মাস 1 বছর আগে প্রত্যেকটা হতো, যেমন রাজস্থানে আপনি দেখেছেন 2% করে। আপনি দক্ষিণবঙ্গ দেখেন বিজেপি আর কংগ্রেসের মধ্যে ভোটের পার্সেন্ট করে ভাড়া করেছে, এটা কিছুটা উন্নত। এই মত পার্থক্য বা মতানৈক্যগুলো যদি আগে সুযোগ পাওয়া যেত, এটা হতো না। এবং প্রতিভাকে কোনোদিন আমি মনে করি পায়ের চলে বা চক্রান্ত করে আটকানো যায় না। তার কারণ মানুষ বা শক্তিমান তার পক্ষে, এবং যদি কেউ ভাবে যে দুটো ক্ষমতা ব্যক্তিগত করে রাখবে, তাহলে তার প্রথম অবশ্যই এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল সবার জন্য কংগ্রেসের এই অবস্থা থেকে কি তৃণমূল শিক্ষা নিতে চাইছে, নতুন তৃণমূল যে কনসেপ্টের কথা বলছে? দেখুন, আমরা যেখানে যা ভুল করেছি 2019 সালে আশা থেকে প্রত্যাশিত ফল হয়নি, শিক্ষা নিয়েছি, সে কারণে 2021 সালে দুঃখিত, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেইভাবে আমরা শোনাতে পারলাম না, কিন্তু যতটা শোনা গেল শব্দগুলো, শব্দ চয়নগুলো, এতটুকু তো পরিষ্কার যে ঠিক কী বিষয় নিয়ে উনি বলতে চাইলেন। পুরাতন এবং নবীন এই মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের বাতাবরণকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়তে, একেবারে 4 ডিসেম্বর 2023 সাল, আর কিছুদিন আগে বলা যেতে পারে অভিষেক ব্যানার্জি স্বয়ং এই বার্তাটি দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু আরও বেশি পরিমাণে বিরোধীদের বলার জায়গাগুলো বেড়ে যায়। আসবো সরাসরি একেবারে আনন্দবাবুর কাছে। আনন্দবাবু, আপনি নিজেও শুনলেন, কিছুটা হলেও শোনা গিয়েছে অভিষেক ব্যানার্জি ঠিক কী বলেছেন। এর আগে হয়তো আপনার সংবাদ শিরোনামে সেই বিষয়গুলো দেখেওছেন। সেই সময় তো একেবারে অভিষেক ব্যানার্জি 4 ডিসেম্বর বলে বসলেন যে পুরাতন এবং নবীন, পুরাতনদেরকে জায়গা ছাড়তে হবে, নবীনদেরকে সুযোগ দিতে হবে। এখান থেকে সংঘর্ষ শুরু, বলুন। না, আমি তো কিছুক্ষণ আগেই বললাম কথাটা, যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো আজকে তো প্রথম নয়, এটা তো লাগাতারভাবেই চলছে। আজকে ওনাদের যে দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড যে আছে, এবার হ্যাঁ, উনি তো নিজেই তো বলছেন কথাটা, যে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে নিজে থেকে সরে যাওয়া উচিত এবং যারা নতুন উঠে আসছে তাদেরকে জায়গা করা উচিত। তার মানে কথাটা কী বোঝাচ্ছে, যে উনার যে একটা যে দল, উনি যেখান থেকে আসছে আর যারা তৃণমূল তৈরি করছে দলটা, এই দুজনের মধ্যে উনি নিজের থেকেই বিভেদ একটা তৈরি করে দিচ্ছে, যে যারা তৃণমূল দল তৈরি করছো তারা এখন থেকে সাইড কাটো, আর যারা নতুন আসছে তাদেরকে সুযোগ দাও। কারণ যারা পুরানা তারা অনেক করে খেয়েছো, এখন আর আপনাদেরকে আর কিছু করতে হবে না, এখন নতুন যারা আসছে তাদেরকে কিছু একটু করার সুযোগ দেন। এবার তৃণমূলের তো নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা আমি বললাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিছুদিন আগে যেটা হলো পঞ্চায়েত ভোটের পরপর, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আছে ওখানে, কিন্তু ভাইপোর ছবি দেয়নি। এই নিয়েও তো একটা, যে আপনারা দেখছেন আপনাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে দেখছি, এই নিয়েও একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল, যে ভাইপোর ছবিটা ওখানে কেন নাই, শুধু মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে। তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে প্রথম নয়, আজকে আমাদের রায়গঞ্জের কথাই বলছি, রায়গঞ্জের বিধায়কের একটা গোষ্ঠী, চেয়ারম্যানদের একটা গোষ্ঠী, আমরা তো প্রকাশ্যেই দেখছি সেটা। আপনারা মাঝে মাঝে খবরেও দেখাচ্ছেন যে বিধায়ক এক কথা বলছে, রায়গঞ্জের চেয়ারম্যান এক কথা বলছে, উত্তর দিনাজপুরের জেলা সভাপতি যে আছে তার একটা গোষ্ঠী। তৃণমূলের প্রত্যেকটা সরাসরি গোষ্ঠী আছে, কারণ যখনই তাদের মধ্যে কোনো কাটমানি ব্যাপার আসে তখনই প্রকাশ্যে চলে আসে। এটা তো নতুন নয়, আমরা তো দেখছি মিডিয়ার মাধ্যমে, আমরা তো আর কানে কানে বলে যাই না, মিডিয়াতে আমরা দেখছি। কারণ আমি চাই যে মিডিয়া যারা আছেন, যারা শুনছেন, জনগণ যাতে শুনতে পায় কথাগুলো। আজকে আমার প্রতিপক্ষ, আমার বিজেপির বন্ধু বললেন যে আমাদের মধ্যে গোষ্ঠী কন্দল বা যা কোনো কিছু আছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা খুব প্রাসঙ্গিক কথা বলেছেন। তিনি কথাটাকে আপনারা যদি অন্যভাবে ধরেন বা অন্যভাবে নেন, সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত অভিমত, কিন্তু তিনি বলেছেন না, বিরোধী, আপনারা বিরোধী হন, আপনারা বলতেই পারেন, আপনি কথা বললে হবে না তো। আজকে যারা বিরোধী আছে তারা সবসময় বলবে এই কথাটা, কিন্তু আজকে লক্ষ্মীর ভান্ডার আপনারা নিচ্ছেন, শোনেন, লক্ষ্মীর ভান্ডার না, মানুষ বিরোধীরাই তো বলছে। আমরা দেখছি তাদেরকে সরাই দাও। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক আপনাদের মধ্যে কি আছে? আপনাদের মধ্যে ভিক্টরের সঙ্গে মহিষ সেনগুপ্তর কেন লেগে যাচ্ছে এই কথাগুলো? আজকে আপনাদের বিজেপির যে বাসুদেব ভট্টাচার্য আছেন, আপনাদের জেলা সভাপতি, তার সঙ্গে আপনাদের এখানকার তদানীন্তন তো আপনাদের কৃষ্ণ কল্যাণী সাহেব তো আপনাদেরই ইয়ে ছিলেন, আপনাদের বিধায়ক ছিলেন। তার সঙ্গে তিনি যখন টিকিট পেলেন আপনারা আগুন জ্বালিয়ে দিলেন, আপনারা
আপনারা কিছু করেননি। আর শোনেন, ভুলে যাবেন না নিজেদের ইতিহাস ভুলে যাবেন না। আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। শোনেন, আপনি ভারতবর্ষের বড় দল, আজকে আপনাদের মধ্যে নেই, আজকে আপনাদের মধ্যে পাইলট নেই। এই কথাগুলো যদি বলেন আজকে অভিষেক, আমার কথা শুনেন, এই কথাগুলো আপনারা বললে হবে না, আপনাদেরকে এই কথাগুলো বললে হবে না। আপনারা হাইকমান্ডের কথা মানি জন্য আমরা ইউনাইটলি আছি। আরে আপনারা তো সেই সময় আপনারা কাকে মানেন? আরে আপনারা কাকে মানেন? আপনাদেরই তো ছিল একটা দাদার গোষ্ঠী, একটা দিদির গোষ্ঠী। আরে আমাদেরকে কংগ্রেস শেখাবেন না, আমরা কংগ্রেস জানি না এমন নয়। আমরা আপনাদের ছিল দীপাদির গোষ্ঠী, প্রিয়রঞ্জন দার গোষ্ঠী। শোনেন, এগুলো কথা আপনারা মনীষ সেনগুপ্তের গোষ্ঠী, ভিক্টরের গোষ্ঠী, আপনি বলেন না। সেই জন্য কংগ্রেসকে শোনেন, এই কথাগুলো আপনারা বলবেন না, আপনারা একদম বলবেন না। নিজেদেরটাকে দেখে আপনারা একটাই কথা শিখেছেন, আপনারা একটা কথাই শিখেছেন। শোনেন, নিজেদের আমরা এটাও জানি ভালো করে, আপনারা অধীর রঞ্জন চৌধুরী এবং আমরা সমস্তটাই পশ্চিমবঙ্গের মানুষ জানে। এই কথাগুলো মনে পড়ে। শোনেন, আপনারা আমাকে যদি বলেন তাহলে আপনাদেরকে শুনতে সময় দিতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন নব্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ণবিন্দু এই কথাটা বলেনি, উনি বলেছেন সবার ক্ষেত্রেই অবশ্যই উনি বলেছেন গাইডনেস হিসেবে। কখনোই আমার দলকে প্রতিষ্ঠিত করলো। আজকে মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসটাকে আজকে তিনি করেছিলেন, তাই বলে কি হয়েছে? তাই বলে কি তাকে তো আজকে হত্যা করা হয়েছিল, সেই জন্য কি তিনি ধরে বসে আছেন? তাহলে আপনাদের আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কেন কংগ্রেস দলটাকে ধরে রাখছে? আপনাদের কি কংগ্রেসে কি কেউ নেই যে ওই জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে? তাহলে আপনারা ধরে রেখেছেন কেন? আরে বলতে দিতে হবে। তাহলে নিজেদেরটা দেখুন। আজকে আপনাদের শোনেন, হাইকমান্ড আমাদের হাইকমান্ড যেটা বলে আমরা সেটা করি। আপনাদেরকে হাইকমান্ড বলেছে, আপনাদের হাইকমান্ড বললে তো আপনাদের এখানে বসন্তটা হারাচ্ছে। আপনাদের এখানে হাইকমান্ড বললে লোকসভায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আপনাদের মনীষ সেনগুপ্ত কি বলেছে? ভাই, তৃণমূল আমাদের কংগ্রেসকে যদি ভোটটা দিতে না ইচ্ছা হয়, আপনারা ভোটটা কিন্তু বিজেপি তৃণমূলকে দেবেন না, আপনারা কোথায় দেবেন বুঝে নেন। তাহলে কে কংগ্রেস আর বিজেপি আঘাত আছে কিনা পশ্চিমবঙ্গে, এটা থেকে সম্পূর্ণটা প্রমাণ। ওপেন মিডিয়ায় বলেছিল, ওপেন মিডিয়ায় মনীষ সেনগুপ্ত বলেছে, প্লিজ আপনারা কোঅপারেট করুন, না হলে কিন্তু আমাকে বাধ্য হবো আমি পিসিআর কে বলবো আপনাদের ফেরা ডাউন করতে। প্লিজ চৈতালি প্লিজ, আমি যদি খারাপ কাজ করি আমার গায়ে লাগে। আমরা কিছু করিনি, আমরা মানুষের উন্নয়ন করেছি। বেশ প্রত্যেকটা মানুষ আপনাদেরকে মানুষ দেখতে পাচ্ছেন। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, চৈতালি প্লিজ কোঅপারেট করুন প্লিজ, না হলে কিন্তু আমি বাধ্য হব এবার থেকে আপনাদের তিনজনেরই সাউন্ড ডাউন করতে। আপনারা একেবারেই কথা শুনতে চাইছেন না, কোঅপারেট করুন প্লিজ, প্রত্যেককে বলার সুযোগ দেবো আমি। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে গোষ্ঠী কোন্দল, এবং গোষ্ঠী কোন্দলের জেরে নানান রকম তথ্য সামনে আসবে। কেউ যদি বলে যে সে একেবারে ক্লিন, সে একেবারে ক্লিন নয়, কেউই এটা হয় না কখনোই। রাজনৈতিক ময়দানে একেবারেই কেউ সম্পূর্ণ ক্লিন হয় না, সেটা বারবার প্রকাশ্যে এসছে। যে কথা আনন্দবাবু বলছেন যে একেবারে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী কোন্দল, একটা ছোট্ট ঘটনা আপনাকে একটু মনে করাই আনন্দবাবু। আজ নাগপুরে রাহুল গান্ধীর একেবারে সভা ছিল। কী জন্য সভা নিশ্চয়ই আর বলার দরকার হয় না। সেই জায়গাতে কে রয়েছে? নীতিন গাডকারির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কবে থেকে ভালো, কবে থেকে খারাপ হয়তো আপনাকে বলতে হবে না। আসবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয় নিয়ে আজ একেবারে কি বলেছিলেন দেগঙ্গার সভাতে একবার শুনুন, তারপর আসছি আলোচনায়। দেখুন, আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না তৃণমূলে।
তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। বেশ, একেবারে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গেই পীযূষবাবুকে প্রশ্ন করব এবং আনন্দবাবুর কাছে প্রশ্ন রাখবো, দুজনের কাছে আপনাদের প্রশ্ন রাখবো। তৃণমূলের ক্ষেত্রে তো তাও দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করে, নিরপেক্ষভাবে একজন সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলা যেতে পারে, তাদের প্রধান তাদের গাইড করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো গাইডেন্সের আপাতত কোনো প্রকাশ পাওয়া গিয়েছে কি? তার কারণ একেবারে যা কথা একেবারে আনন্দবাবু তুললেন রাহুল গান্ধীর ক্ষেত্রে, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, কাকে আপনারা বাছাই করছেন পীযূষবাবু? দেখুন, আমাদের রাহুল গান্ধী হোক আর মল্লিকার্জুন খাড়গে হোক, আমাদের হাইকমান্ড যেটা ডিসিশন নিবে আমরা সেটাকেই সবসময় প্রাধান্য দিয়ে গেছি, আগেও দিয়ে গেছি, আমরা এখনো দিব। হাইকমান্ড তো দুইজন, হাইকমান্ড আমাদেরকে যেটা বলে দিবে আমাদের কাছে সেটাই। আপনাদের মতো আমরা হাইকমান্ডের কথার পরে গিয়ে আমরা পার্টি অফিস ভাঙি না। আপনাদের হাইকমান্ড তো পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র হাইকমান্ড, পরিবার থেকে যা নির্দেশ দিবে তাই হবে। পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র, পরিবার থেকে যা নির্দেশ আসবে তাই। আপনাদের হাইকমান্ড প্রকাশ্যে দেখছি, যখন মল্লিকার্জুন খাড়গেকে জোটের অন্যান্য দলগুলা প্রধানমন্ত্রীর জন্য মনোনীত করছিল, তখন আপনাদের দলগুলা কি করছিল? ওখানে চিল্লাচিল্লি করলো, না রাহুল গান্ধী যথেষ্ট ভালো খাড়গের থেকে। রাহুল গান্ধী বলছিল আপনাদের দলগুলাই খাড়গে ভালো না রাহুল গান্ধী ভালো, খাড়গে ভালো না রাহুল গান্ধী ভালো, আপনাদের দলের কর্মীরাই বলছিল, ওখানে হাইকমান্ডাই বলছিল, আপনাদের হাইকমান্ডাই বলছিল, ওখানে হাইকমান্ডাই বলছিল। আমাদের কংগ্রেস ফ্যামিলি, আমরা একে অপরকে ভালোবাসি। আপনাদের ফ্যামিলিতে ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিতে একটাই ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিতে একটাই ফ্যামিলি, এবার একেবারে আনন্দবাবুর কাছে আসবো। আনন্দবাবু বলছেন পরিবারতন্ত্রের কথা। আনন্দবাবুকে একটা কথা আরেকবার মনে করিয়ে দিই, নির্বাচনী কমিটি তৈরি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী খোদ অমিত শাহ এবং জেপি নাড্ডা এই বাংলায় আসলেন, এবং আসবার পরে কি ঘটনাটি ঘটলো আপনাদের কাছে একেবারে প্রকাশ্যে। 15 জনের যে নির্বাচনী কমিটি তৈরি করা হলো তার মধ্যে অনুপম হাজরার নাম থাকলো না। অনুপম হাজরা গত কয়েকদিন ধরে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে বারবার আঙুল তুলেছেন, নিশানা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। অনুপম হাজরা কি বলেছেন এই নির্বাচনী কমিটির পরে যখন তৈরি হয়ে গেল, তারপর কি সংবাদ শিরোনামে কি এসছে একবার শোনাই, তারপর আসছি, দেখুন। আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি তারপর কথা বলবো, এখন দুদিন হিমালয়ে থাকবো। আনন্দবাবু, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, তৃণমূলের গোষ্ঠীকন্দন হলে তাদের প্রধান যারা থাকেন তারা একেবারে ফিল্ডে নেমে সেটাকে নামানোর চেষ্টা করেন, আর এই ক্ষেত্রে তো আপনাদের লোকেরা একেবারে হিমালয়ে চলে যাচ্ছেন। অবশ্যই ওনার হয়তো শান্তির হয়তো প্রয়োজন আছে, যে উনি কিছু কোনো জায়গায় হয়তো গেলে শান্তি পাবে না, তৃণমূলরা ওনাকে এত চেপে রেখেছে, তৃণমূলরা ওনাকে এত চেপে রেখেছে যে ওনার হয়তো শান্তির প্রয়োজন আছে। শান্তির জন্য কোনো ব্যক্তি যেতেই পারে। আমরাও তো অনেক সময় কি হয়, আমরাও কাজ করতে তো অনেক সময় হয়তো একঘেয়েমি হয়ে যায়, কারণ আমরা কি করি কিছুদিনের জন্য কোথাও রিল্যাক্সের জন্য ঘুরতে যাই, এটা হতেই পারে, মানুষ মাত্র হতেই পারে যে আমরাও কাজ করতে তো একঘেয়েমি জন্য আমরা রিল্যাক্সের জন্য কোথাও যাই, এটা সবার জীবনেই ঘটে, বড় বলার কিছু নাই। আর আজকে আপনারা দেখছেন বিজেপি দল একটা যখনই কেউ ধরা পড়ছে, যখনই যার বাড়িতে ইডি যাচ্ছে, তার দুদিন পরে হাইকমান্ড চলে যাচ্ছে নরেন্দ্র মোদীজির কাছে। আজকে ওই তো কি লাগাচ্ছেন, লাগিয়ে ভাবছেন আমরা ঝাড়খণ্ডে কি হচ্ছে, কিন্তু তৃণমূলে যত কোটি কোটি টাকা পাচ্ছে, কারণটা কি? কংগ্রেসের আজকে কংগ্রেসের যখন রানী প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল তখন রানী মন্ত্রী। বেশ বেশ, পীযূষবাবু আসবো আসবো, আনন্দবাবু চৈতালিদি আসবো, আপনারা আলোচনায় ফিরবেন, প্লিজ একটু কথা বলতে দিন, প্লিজ। চৈতালিদি আসবো 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 আসবো। পীযূষবাবু, আপনাকে একটা কথা মনে করাতে চাইবো, আপনি সিবিআই ইডির কথা তুললেন, আপনাকে একটা কথা শুধু মনে করিয়ে দেবো, এই ইডির র্যাডারে কিন্তু এবার প্রিয়াঙ্কা গান্ধীরও নাম রয়েছে, এবার কি বলবেন? না সেটা প্রমাণ করতে হবে,
সেটা প্রমাণ করতে সেই একই কথা তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও হচ্ছে। আপনাদের পাপ্পু ভাই কয়বার দেখা করছে? আপনাদের পাপ্পু ভাই কয়বার দেখা করছে সেটা বলুন। রাহুল গান্ধীর কাছে এখনো ইডি যায়নি, রাহুল গান্ধীর কাছে এখনো ইডি যায়নি। বিশেষবাবু আপনাকে একটু দেখতে হবে, পড়াশোনা করতে হবে। আজকে বিশেষবাবু প্লিজ, আজকে প্রিয়াঙ্কা বিশেষবাবু আমি আবারও বলছি, রাহুল গান্ধীর কাছে এখনো পর্যন্ত ইডি যায়নি, বলবেন না এরকম। প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যখন ইডির আপনারা যাচ্ছে বলছেন, না ইডি যাচ্ছে না, ইডির রাডারে প্রিয়াঙ্কা গান্ধীর নাম এসছে না। প্রিয়াঙ্কা গান্ধীর নামটা কেন আসছে বলুন? উনার পরিবার কত সম্পত্তি, উনার পরিবার কত সম্পত্তি গ্রাস করছে, উনার পরিবার প্রিয়াঙ্কা গান্ধীর পরিবার কত সম্পত্তি গ্রাস করছে, প্রিয়াঙ্কা গান্ধীর পরিবার কত সম্পত্তি গ্রাস করছে উত্তরপ্রদেশে কত সম্পত্তি গ্রাস করেছে সেটা বলুন। উত্তরপ্রদেশে গ্রাস করছে, উত্তরপ্রদেশে কত উনার হাজবেন্ড কত সম্পত্তি গ্রাস করছে সেটা বলুন। অনৈতিকভাবে যখন আপনাদের প্রধানমন্ত্রী ছিল তখন অনৈতিকভাবে জমি কম দামে বিক্রি করছে সেইটা বলুন, সেইটা বলুন। এখন কেন মনে হচ্ছে ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সঠিক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সঠিক, ইডি বা সিবিআই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাচ্ছে, ইডি বা সিবিআই যে কোর্টের কথা যাচ্ছে এটা দিল্লিতে পাঠাচ্ছে না তো, ভোট যখন বলছে তখনই যাচ্ছে। বিজেপি কিছু করতে পারে না। আরে কিছু করতে পারবে না দেখে আপনাদের রানী কেন্দ্রীয় মন্ত্রীরা জেল খাচ্ছে। কি জন্য জেল খাচ্ছিল? রানী কেন্দ্রীয় মন্ত্রীরা জেল খাচ্ছিল কিনা? না না আপনাদেরই সরকার ছিল, আপনাদের সরকার ছিল, একাধারে যখন দেখা যায় আসবো আনন্দবাবু, আসবো আসবো বিশেষবাবু, আসবো বিশেষবাবু, আসবো আসবো আসবো। একাধারে যেমন দেখা যায় বলা যেতে পারে এক প্রকার যে বিজেপিকে ড্যামেজ কন্ট্রোল টিম বলা হয়। আসবো আসবো প্লিজ আনন্দবাবু, আসবো আনন্দবাবু, আসবো চৌধুরীদি, আসবো। একাধারে যেমন দেখা যায় যে বিজেপিকে এক প্রকার বলা হয় যে বিভিন্ন জায়গাতে যখনই কোনো ড্যামেজ হয়েছে বিজেপি এক প্রকার ড্যামেজ কন্ট্রোলের কাজ করতে খুব ভালো জানেন। আজও ঠিক একই রকমভাবে বিজেপির স্টাইলে হয়তো বলা যেতে পারে বাংলাতে দেখা গিয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে অরূপ বিশ্বাসকে। এই এত ঘটনার সাক্ষী থেকেছে সমস্ত দর্শক মহল, যারা দেখেছে ট্রাইব টিভি একেবারে প্রথম থেকে দেখিয়ে এসেছি যে কোন্দল ঘটছে, সেই কোন্দলের মাঝে শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো নয়, মাঠে নেমেছিলেন অরূপ বিশ্বাসও। এবং অরূপ বিশ্বাস কীভাবে ড্যামেজ কন্ট্রোল করলেন একবার শোনাই, শুনুন। বচসা হয়নি, এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ির যা ব্যাপার হয় সেটাই হয়েছে। এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা এত মানুষ একসঙ্গে, ছোট্ট গেট, আমি আসার একদিক থেকে মনোজ, একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী, দুজনেই আসছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে গিয়ে পড়েছে। এটাতে কোনো বচসার কোনো কিছু নেই, আমরা সবাই এক, আমরা সবাই এক। এবং সেটা আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী, বাদিকে মনোজ তিওয়ারি, আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব। একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি, প্লিজ কেউ ডিবেটে যাবেন না। আমি শুধু চৈতালিদিকে একটু ছোট্ট প্রশ্ন করে একেবারে 1 মিনিট প্রাইম টাইমে ঢুকবো। চৈতালিদি, নিউটনের থার্ড ল বলে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। একেবারে অরূপ বিশ্বাস যা কাণ্ড ঘটালেন আজকে, সুজয় চক্রবর্তী এবং মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে রেখে বললেন যে কোনো রকম কোনো বচসা হয়নি, কোনো গোষ্ঠীকোন্দল নয়, পায়ে পায়ে লেগে গিয়েছে। সত্যি কি তা হয়? একবার কোনো ক্রিয়া ঘটে গেলে প্রতিক্রিয়া কি তার হবে না চৈতালিদি? শুনুন, এটা কখনোই আপনি যদি সব কিছু বিজ্ঞানের সঙ্গে ব্যাখ্যা করেন, আপনি সঠিক কথাই বলেছেন, কিন্তু এটাও তো আবার আছে যে এখানে আমাদের গান্ধীজি যেমন ছিলেন সেরকমও হয়। তো গান্ধীজি যেমন অহিংসা নীতিতে বিশ্বাস করতেন, তো সেরকম করে আপনি প্রতিক্রিয়ার এখানে কোনো ব্যাপার নেই। যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে আছি, তো সকলে মিলে অরূপ বিশ্বাস উনি বললেন, আমাদের মাননীয় মন্ত্রী, তো সেরকমভাবে আপনি যদি সব জায়গায় ক্ষেত্রে দেখেন, আমার যারা বিরোধী বন্ধুরাও আছে, আমার উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা মিছিলে হাঁটি, একসঙ্গে কিন্তু আমরা যে কোনো সিদ্ধান্ত নিলে একসঙ্গে যাই, জেলার মিটিং হয় সবাই একসঙ্গে যাই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই, যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় হোক, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই কাজ করি। তো এখানে পায়ে পায়ে লেগে গিয়ে বা আমাদের একটা জায়গায় বিশাল বড় একটা সমাবেশ, যেখানে অরূপ বিশ্বাসের মতন একজন নেতৃত্ব গেছেন, সকলে গেছেন, সেখানে হয়তো এরকম কিছু একটা ঠেলা
ধাক্কায় একটা গায়ে লেগে গেছে, তো সেটাকে আপনারা ব্যাখ্যা করেছেন। এর কোনো প্রতিক্রিয়া আমার মনে হয় না, এটা সাজিয়ে গুছিয়ে দেখালে পরে অনেক কিছু দেখানো যায়। আর এটাকে যদি সাধারণ আরে আপনি এই যে আবার আপনি বললে তো হবে না, চোর বললে তো হবে না। আপনার প্রিয়াঙ্কা গান্ধী, আরে আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান। প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে আরে ইডিয়েট, আপনি বললে তো হবে না, আপনাকে দেখতে হবে তো। শুনুন, ওই যে প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে ইডি যখন পাঠিয়েছে তখন বললেন যে ওদের বিজেপির ওটা দালালের গোষ্ঠী, আর যখন আমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডি সিবিআই আসছে তখন আপনি বলছেন যে আমরা চোর। আরে চোর চুরি করতে গেলে আজকে যে সেন্ট্রাল বাহিনীগুলো আছে ওরা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? কেন আছে গরু পাচার হতে গিয়ে ওরা আটকাচ্ছে না? শুনুন, ওগুলো কথা বলেন না। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার সবাইকে 1 মিনিট করে সুযোগ দেব সময় কথা বলার জন্য। প্রথম সুযোগ দেব, প্লিজ আসবো। 1 মিনিট টাইমের মধ্যে সবাইকে আসতে হবে, 1 মিনিটে ওয়ান লাইনার আপনাদেরকে শেষ করতে হবে। প্রথম সুযোগ দেব, প্লিজ পীযূষবাবু আসবো, প্লিজ আসবো, চৈতালি দি আসবো। 1 মিনিট টাইম ফ্রেমে এবার একেবারে শোয়ের অন্তিম লগ্নে চলে এসেছি। পীযূষবাবু আপনাকে সুযোগ দেবো, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। তৃণমূল পার্টি হচ্ছে এক নম্বরের, যেই বলে দিল আজকে যে বলছে ওরা যে পায়ে পায়ে লেগে আজকে পড়ে গিয়ে তারপরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু পেছন দিক থেকে দেখুন রীতিমতো বলছে চোর চোর চোর। তারপরে ওনারা বলছেন একসঙ্গে থাকলে পরে ঠোকাঠুকি লাগে। তো ঠোকাঠুকি কি কলেজ স্তর থেকে একদম ওপর অব্দি? সব জায়গাতেই তো আপনাদের গোষ্ঠীগন্ধ তো আপনাদের সব জায়গাতে, কোনো জায়গাতে আপনাদের বাদ নেই, সব জায়গাতে। আর বিজেপি যেরকম সব জায়গাতে ভোট হলে, ভোট যখনই আসবে বিজেপি ইডি পাঠাবে, এটা পাঠাবে, ইডি পাঠাবে, কিন্তু প্রমাণ কিচ্ছু করতে পারবে না। আজ পর্যন্ত এখনো অব্দি কোনো কিছু প্রমাণ করতে পেরেছে? আমার এটা মানুষের কাছে প্রশ্ন। মানুষ তো এগুলো দেখছে, মানুষ এগুলোতে তিক্ততা হয়ে গেছে, তিক্ততা। মানুষ বলতে পারছে না, কারণ তৃণমূলকে বললে চমকাবে ধমকাবে, বিজেপিকে বললে বিজেপি চমকাবে ধমকাবে। আপনার সময় শেষ পীযূষবাবু, আপনার সময় শেষ। এবার একেবারে সুযোগ দেব আনন্দবাবুকে। আনন্দবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বলা যেতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে কল্যাণ ঘোষ, অর্জুন সিং থেকে সোমনাথ শ্যাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অনুপম হাজরা। ফের নবীন প্রবীণ তত্ত্ব, আসরে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আজকে প্রথম না, জন্মলগ্ন থেকে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। যারা তৃণমূলের প্রতিষ্ঠাতা সময় ছিল তাদেরকে আজকে সরিয়ে দিয়ে দেখছি আমরা নতুনদেরকে আজকে আবার মানে ভাইপো নিয়োগ করতে যাচ্ছে। আর মানে পশ্চিমবঙ্গ তো আছে, আমাদের রায়গঞ্জের গোষ্ঠীদ্বন্দ্বের কথাই বলছি। যখন এখানকার তৃণমূলের জেলা সভাপতি মানে বিধানসভার টিকিট পেয়েছিল, এই রায়গঞ্জের যে মানে ভাইস চেয়ারম্যান তিনি, আমরা দেখছি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে। তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেমন প্রকাশ আসছিল তখন আমরা বিধানসভার সবাই দেখছি। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্রই হচ্ছে আজকে। এই আদি নব্য মানে তোলা কম তোলা বেশি এগুলা মানে তৃণমূলের মধ্যে চলছে। আর পশ্চিমবঙ্গের লোক মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। এই মানে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের লোক আজকে মানে মুখিয়া হয়ে আছে যে লোকসভা ভোটে আজকে আসলে পরে আজকে তৃণমূলকে মানে যে গতবার যে আসন বাঁচে তার থেকেও হাফের হাফ মানে নিয়ে আসবে, এটা আমরা আশা করছি। আর আগামীতে বেশ, আপনার সময় শেষ হলো। এবার শেষ অন্তিম লগ্নে এসে শেষ সুযোগ দেবো চৈতালি ম্যামকে। চৈতালি ম্যাম, কী বলবেন? ফের নবীন প্রবীণ তত্ত্ব, প্রকাশ্যে গোষ্ঠীকন্দল, পরিস্থিতি সামলাতে আসলে খোদ মুখ্যমন্ত্রী। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, যখন কোনো জায়গায় কোনো কিছু ইসে হয় তখন দলের সুপ্রিমো বলে। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে বরাবর নির্দেশ দেন যে সকলে মিলে একসঙ্গে, কারণ আমাদের দলই এটা আছে যারা প্রকাশ্যে সকলকে নিয়ে, যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ভালোবাসে, দলের প্রত্যেকে এটাই নির্দেশ দেয় সকলে একসঙ্গে থাকো। কিন্তু আপনারা বলছেন যেখানে চোর চোর বলে আমার বন্ধু বললেন, তো ওখানে হয়তো নিশ্চয়ই ওনারাই ঢুকিয়ে রেখেছিলেন লোক যারা চোর চোর চিৎকার করেছে এবং ওনারা শুনতে পেয়েছে, অন্য কেউ শুনতে পায়নি, এবং ওনারাই ওখানে
একেবারে ওটা করার জন্য ঢুকিয়ে রেখেছিলেন। আর এখানে আমার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কিছু নেই। আমরা সর্ববৃহৎ, আমাদের আঞ্চলিক দল এখন সর্বস্তরে যাচ্ছে, সেটা নিয়ে সকলের এখন একটা আপনি কংগ্রেস বলুন আর বিজেপির বলুন, তাদের একটা মাথা ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ফ্রেম যেটা হলো আমার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছে। তো সেই জন্যই বলবো যে আমরা বিজেপি দলের মতন নই যে সব কিছু নিজের প্রপার্টি বানাবো, সকলকে নিয়ে চলার চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তাই আমাদের তিনি যেটা নির্দেশ দেয় আমরা সেভাবে চলি। একেবারে আপনার সময় শেষ হলো। একেবারে আপনাদের তিনজনকে 1 মিনিট করে সময় দিয়েছিলাম স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য। একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের তিনজনকে আবারও জানাচ্ছি ট্রাইব টিভিতে জুড়বার জন্য অশেষ ধন্যবাদ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, তৃণমূল হোক, বিজেপি হোক কিংবা কংগ্রেস, 3 জায়গাতেই বলা যেতে পারে একটা কথা আছে, প্রবাদ বাক্য, দূর থেকে কাশবন দেখতে লাগে ঘন, কিন্তু সেই কাশবনে যখন আপনারা ঢুকবেন বা প্রবেশ করবেন, বলা যেতে পারে সেই কাশবনে অনেক ফাঁকফুকর, এবং সেই কাশবন দিয়ে, সেই কাশফুল দিয়ে আবার দুর্গাপূজাটাও হয়। এরকমই টান টান শো দেখার জন্য সন্ধ্যে 7টা নজর রাখতে হবে ঠিক ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।